কখনো কি এমন মনে হয়েছে যে মন থেকে একটা অভ্যাস বদলাতে চাইছেন কিন্তু কিছুতেই পারছেন না, বারবার হেরে যাচ্ছেন? বা এমনটা কি লক্ষ্য করেছেন যে একই ধরনের ভুল বা একই সুযোগ বারবার জীবনে ফিরে আসছে? আমরা তো ভাবি আমরাই আমাদের জীবনের চালক, কিন্তু পর্দার আড়ালে যদি এমন কোনো শক্তি থাকে যা আমাদের প্রায় ৯০% সিদ্ধান্তকেই নিয়ন্ত্রণ করছে। চলুন আজ আমরা মনের সেই গভীর স্তরের রহস্যটাকেই খুঁজে বের করি, যা আমাদের বাস্তবতার আসল স্থপতি। প্রশ্নটা খুবই সোজা। আমাদের জীবনের এই যে এত বড় একটা অংশ, প্রায় ৯০%, এটাকে আসলে কে বা কি নিয়ন্ত্রণ করে? আমাদের অভ্যাস, আমাদের আবেগ, এমনকি আমাদের ভাগ্য। এর পেছনের মূল চালিকা শক্তিটা কি? উত্তরটা কিন্তু বেশ চমকে দেবার মতো। উত্তরটা হল আমাদের অবচেতন মন। ব্যাপারটা বুঝতে হলে সিগমুন্ড ফ্রয়েডের সেই বিখ্যাত আইসবার্গের ছবিটা একবার ভাবুন তো। জলের ওপরে যে ছোট অংশটা ভেসে থাকে, ওটা হলো আমাদের সচেতন মন। আমরা যা কিছু ভাবি, যুক্তি দিয়ে বিচার করি, সব ওই অংশটুকুর কাজ। কিন্তু জলের নিচে লুকিয়ে থাকা যে বিশাল প্রকাণ্ড অংশটা, সেটাই হলো আমাদের অবচেতন মন। আর এটাই আমাদের বেশিরভাগ আচরণ আর সিদ্ধান্তকে একদম নীরবে নিয়ন্ত্রণ করে চলেছে। এই ফ্যাসিনেটিং বিষয়টা পুরোপুরি বুঝতে আমরা মূলত ৩টা ধাপ পেরোব। প্রথমে আমরা ওই বরফ শৈলের রহস্যটা ভেদ করে জানব আমাদের মন ঠিক কিভাবে কাজ করে। এরপর আমরা দেখব কিভাবে এই সিস্টেমটা আমাদের জীবনের এক সাইলেন্ট ড্রাইভার বা নীরব চালক হয়ে ওঠে। আর সবশেষে সবচেয়ে জরুরি যে প্রশ্নটা, আমরা কি এই শক্তিশালী মনকে নিজেদের ইচ্ছে মতো প্রোগ্রাম করে নিজেদের ভাগ্য বদলাতে পারি? তো চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে, বরফ শৈলের রহস্য। আমাদের মনকে বুঝতে হলে প্রথমেই এটা জানতে হবে যেটা কোনো একটা জিনিস না। এর আসলে দুটো স্তর আছে, একটা যাকে আমরা নিয়ন্ত্রণ করি আর অন্যটা যা আমাদের নিয়ন্ত্রণ করে। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে আছে সচেতন মন, যেটা আমাদের যুক্তিবাদী দিক, এটা বিশ্লেষণ করে, সিদ্ধান্ত নেয়, ইচ্ছাশক্তি ব্যবহার করে। আর অন্যদিকে আছে অবচেতন মন, যেটা হলো আমাদের সমস্ত আবেগ, দীর্ঘদিনের স্মৃতি আর অভ্যাসের ভাণ্ডার। আমাদের শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে সাইকেল বা গাড়ি চালানোর মতো স্বয়ংক্রিয় কাজগুলোও কিন্তু এটাই চালায়। আর এই সংখ্যাটা দেখুন, আমাদের মস্তিষ্কের ৯০%-এরও বেশি কাজ হয় অবচেতন স্তরে। মানে ভাবা যায়, আমাদের দিনের বেশিরভাগটা সময়ই আমরা একটা অটো পাইলট সিস্টেমে চলি, যার ব্যাপারে আমরা নিজেরাও সচেতন না। আমাদের সচেতন মনের হাতে থাকে মাত্র ১০% কন্ট্রোল। আচ্ছা, তাহলে এই যে নীরব চালক বা অটো পাইলট, এটা ঠিক কিভাবে কাজ করে? অবচেতন মন আমাদের দৈনন্দিন জীবনকে এতটাই সহজ করে দেয় যে আমরা এর অস্তিত্বই টের পাই না। কিন্তু এর প্রভাব যে কতটা বিশাল, সেটাই এখন দেখব। অভ্যাস হলো অচেতন মনের সবচেয়ে বড় কাজ। একবার ভাবুন তো, প্রথমবার যখন গাড়ি চালানো শিখেছিলেন, কতটা কঠিন ছিল। স্টিয়ারিং, গিয়ার, ব্রেক, প্রত্যেকটা পদক্ষেপে মনোযোগ দিতে হচ্ছিল। কিন্তু একবার শিখে যাওয়ার পর ওটা আমাদের অচেতন মনে একটা অটোমেটিক প্রোগ্রামের মতো সেট হয়ে যায়। এর ফলে আমাদের সচেতন মনটা ফ্রি হয়ে যায়, যাতে আমরা ট্রাফিকের দিকে বা অন্য কোনো জরুরি বিষয়ে মনোযোগ দিতে পারি। আমাদের অবচেতন মনটা অনেকটা একটা বিশাল, অসীম এক লাইব্রেরির মতো। জীবনের প্রত্যেকটা অভিজ্ঞতা, প্রত্যেকটা অনুভূতি, প্রত্যেকটা বিশ্বাস সব এখানে জমা থাকে। এমনকি সেই সব স্মৃতিও যা আমাদের সচেতন মন হয়তো কবেই ভুলে গেছে। আর এই জমা হওয়া তথ্যই ঠিক করে দেয় বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রতিক্রিয়া বা আবেগ কেমন হবে। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা। এটাই একই সাথে সবচেয়ে বড় সুযোগ, আবার সবচেয়ে বড় বিপদও বটে। আমাদের অবচেতন মন কিন্তু তর্ক করে না, কোনটা ভালো কোনটা মন্দ সেই বিচারও করে না। এটা অনেকটা একটা উর্বর জমির মতো। এতে যে চিন্তার বীজই রোপণ করা হবে, সেটা আত্মবিশ্বাসের হোক বা আত্মসন্দেহের, সেটাকেই ও গ্রহণ করবে এবং জীবনের সেই ফলই ফলাবে। জোসেফ মার্ফির এই কথাটা এখানে একেবারে খাপে খাপ বসে যায়। প্রত্যেকটা চিন্তা হলো একটা কারণ, আর প্রত্যেকটা পরিস্থিতি হলো তার ফল। মানে খুব সহজ কথায়, আমাদের মনের ভেতরে যা যা ঘটে, সেটাই আমাদের জীবনের বাইরের পরিস্থিতিগুলোকে তৈরি করে। তাহলে ভালো খবরটা কি? ভালো খবরটা হলো, আমরা এই শক্তিশালী সিস্টেমটাকে সচেতনভাবে প্রভাবিত করতে পারি। আর যদি তা পারি, তাহলে আমরা আমাদের জীবনকে নতুন করে ডিজাইনও করতে পারব। চলুন দেখি কিভাবে আমাদের এই ভেতরের স্থপতিকে নতুন নির্দেশ দেওয়া যায়। এর পেছনের মূল নিয়মটা কিন্তু খুবই সহজ।
আমাদের সচেতন মন হল একটা জাহাজের ক্যাপ্টেন আর অবচেতন মন হল সেই জাহাজের ক্রু যারা ক্যাপ্টেনের আদেশ অক্ষরে অক্ষরে পালন করে সচেতন মন যে নির্দেশ দেবে অবচেতন মন সেটাকেই বাস্তবায়ন করতে শুরু করে দেবে এই পুনঃপ্রোগ্রামিংয়ের জন্য আমরা 3টে শক্তিশালী টুল ব্যবহার করতে পারি প্রথমটা হলো পুনরাবৃত্তি মানে একই ইতিবাচক কথা বারবার বলা যেমন আমি আত্মবিশ্বাসী দ্বিতীয়টা হলো পরামর্শ যখনই মনে কোনো নেতিবাচক চিন্তা আসছে ঠিক তখনই সচেতনভাবে নিজেকে একটা ইতিবাচক পরামর্শ দেওয়া যেমন আমি শান্ত এবং সুরক্ষিত আর 3 নম্বরটা হলো দৃশ্যায়ন বা ভিজুয়ালাইজেশন মানে কোনো কাজ করার আগেই মনে মনে সফল হওয়ার ছবিটা স্পষ্টভাবে দেখা এই 3টে হলো অবচেতন মনের ভাষা আর একটা দারুণ কৌশল আছে আর সেটা হলো ঘুমের শক্তিকে কাজে লাগানো আমাদের অবচেতন মন কিন্তু কখনো ঘুমায় না বিশেষ করে ঘুমানোর ঠিক আগের মুহূর্তে যখন আমাদের সচেতন মনটা শান্ত হয়ে আসে তখন অবচেতন মন সবচেয়ে বেশি সজাগ আর গ্রহণক্ষম থাকে ওই সময় যদি কোনো ইতিবাচক উদ্দেশ্য বা কোনো সমস্যার সমাধান মনের মধ্যে গেঁথে দেওয়া যায় অবচেতন মন কিন্তু সারা রাত ধরে সেটার উপর কাজ করতে থাকে এই বাগানের উপমাটা পুরো বিষয়টাকে এক কথায় বুঝিয়ে দেয় তাই না আমাদের চিন্তাগুলো হলো বীজ আর অবচেতন মনটা হলো বাগান যে বীজ রোপণ করা হবে ফলনও ঠিক তেমনই হবে আপনি সফলতার বীজ পুঁতলে সফলতার ফল পাবেন আর ভয় বা সন্দেহের বীজ পুঁতলে ফলও হবে ঠিক সেরকমই তো পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে অবচেতন মনকে জানা এবং তাকে সঠিকভাবে পরিচালনা করার মাধ্যমে আমরা শুধু বর্তমানকেই নয় আমাদের ভবিষ্যৎকেও নতুন করে ডিজাইন করার ক্ষমতা রাখি মূল কথাটা তাহলে এটাই অবচেতন মনের প্রোগ্রামিংয়ের ওপর সচেতন নিয়ন্ত্রণ আনাই হল নিজের কাঙ্ক্ষিত বাস্তবতা তৈরির আসল চাবিকাঠি এটা কোনো জাদু বা রহস্যময় শক্তি নয় এটা আমাদেরই মনের একটা অংশ যা শুধু আমাদের নির্দেশের অপেক্ষায় আছে তাহলে শেষ প্রশ্নটা রইল আপনার জন্য যদি সত্যি আমাদের চিন্তাগুলোই আমাদের বাস্তবতাকে গড়ে তোলে তাহলে আজ এই মুহূর্তে কোন চিন্তার বীজ রোপণ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে